জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাস থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি 5টি ক্লাস নিয়েছি আমাদের শর্ট সিলেবাসের উপর। সেখানে গ্রামার বিষয়ে আলোচনা করে যাচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদেরকে যে লেসনটা দিয়েছিলাম সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এর উপর। এটা তোমাদের ইংলিশ বিষয়ে 5 নম্বরের একটা আইটেম। তাছাড়াও এটা একটা মৌলিক বিষয়, সেটা জানা খুবই প্রয়োজন। তো তারই নিরিখে আমি শুরু করেছিলাম। প্রাথমিকভাবে ক্যাপিটালাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তীতে পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা ইতিমধ্যে আমি শেষ করেছি। প্রথম দিয়েছিলাম ফুল স্টপ, কমা অ্যান্ড কোলন। ফুল স্টপ, কমা এবং কোলন শেষ করেছি। তো আজকে যেটা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াইট বোর্ডে সেমিকোলন, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফি, এই বিষয়গুলোর উপর আলোচনা করব। প্রথম দেখছো সেমিকোলন। সেমিকোলনটা মূলত একটা কমা, উপরে একটা ফোঁটা। এটা কখন ব্যবহার করা হয়? দুটো ক্লজকে আলাদা করতে বসে। সাধারণত একটি বড় বাক্যে দুটো ক্লজ যদি থাকে, তো একটি ক্লজকে আলাদা করে দেখানোর জন্য মাঝখানে সেমিকোলন বসে। যেমন, হি অলওয়েজ মেক্স গুড রেজাল্ট। আরেকটি ক্লজ, হি হ্যাজ এ শার্প মেমোরি। হি অলওয়েজ মেক্স গুড রেজাল্ট, এখানে একটা আমি সেমিকোলন দিয়েছি, লক্ষ্য করো দুটি ক্লজ কিন্তু এখানে। অ্যান্ড দেন হি হ্যাজ এ শার্প মেমোরি। তাহলে সেমিকোলনের কাজ পরপর অনেকগুলো তথ্য বা একাধিক জিনিস বা একাধিক ক্লজ যখন প্রকাশ করব বা লিখব, সেক্ষেত্রে আমরা প্রথমটি লেখার পর পরেরগুলোতে সেমিকোলন ব্যবহার করব। আর সেমিকোলনের সাইন তোমরা লক্ষ্য করেছো ইতিমধ্যে, প্রথমে একটা ফোঁটা, নিচে একটা কমা। এটার যথাযথ ব্যবহার তোমাদেরকে জানতে হবে। পরেরটায় আসছি আমরা, কোশ্চেন মার্ক। এটা মোটামুটি সবাই জানে, একেবারে কমন, যে প্রশ্নবোধক বাক্য হলেই সেখানে কোশ্চেন মার্ক দিতে হয়, এটা সবাই জানে। তারপরেও আলোচনায় আসছে কোশ্চেন মার্ক। চিহ্নটা বা সাইনটা হচ্ছে জাস্ট এইরকম, যে এইভাবে পেঁচিয়ে ঘুরে নিচের দিকে যাবে, নিচে একটা ফোঁটা। তাহলে আমরা যদি কোনো প্রশ্নবোধক বাক্যকে আইডেন্টিফাই করতে না পারি, অন্তত সহজ উপায় হচ্ছে ওই চিহ্নটা দেখেই সংশ্লিষ্ট বাক্যটিকে আমরা বলতে পারি যে এটা একটি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন। এটা তো এটা কখন বসে দেখো, সরাসরি প্রশ্নবোধক বাক্যে যা বলছিলাম, যখনই আমরা কাউকে জিজ্ঞেস করব হোয়াট ইজ ইউর নেম, সেক্ষেত্রে একটা কোশ্চেন মার্ক থাকবে। হাউ ওল্ড আর ইউ, একটা কোশ্চেন মার্ক থাকবে। হোয়ার ডু ইউ লিভ, একটা কোশ্চেন মার্ক থাকবে। কারণ আমার এই 3টি বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন হিসেবে কোশ্চেন মার্ক বসে। আর সেটার চিহ্ন হচ্ছে জাস্ট এরকম। এরপরেও আরেকটা ব্যবহার রয়েছে, তারিখ ব্যবহারে সন্দেহ প্রকাশ করতে কোশ্চেন বসে। কোনো ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, কোনো লেখক, তাদের জীবনীতে যদি সন্দেহ থাকে যে উনার বয়সকাল, আয়ুষ্কাল, ডিউরেশন যেটা, তো জীবিতকালে উনি যা করেছেন, আমরা সাধারণত ইতিহাস বিষয় দেখতে পাই যে কোনো
বিশিষ্ট ব্যক্তি তার জীবদ্দশায় তিনি যা বেঁচে ছিলেন তার কর্মকাণ্ড, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো সেই বিষয়টা প্রকাশে যদি সন্দেহ প্রকাশ হয় তাহলে তার নামের পাশে একটা কোশ্চেন দিতে হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জন মার্সন। জন মার্সন, হয়তো আমরা সন্দেহ এই তার বয়স জীবনকালটা 1575 থেকে 1634, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। তো কোশ্চেন মার্কের আপাতত অর্থাৎ এই দুটো ছাড়া আর তেমন কোনো ব্যবহার নেই। তোমরা নিশ্চিতভাবে বুঝতে পেরেছ কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, আর এটা শুধু কোশ্চেনের ক্ষেত্রে, আর কোনো ব্যক্তির আয়ুষ্কাল বা জীবনকাল বোঝাতে সেখানে তার নামের পাশে সেটা বসাতে পারে। তো এই গেল সেমিকোলন এবং কোশ্চেন মার্ক। পরবর্তীতে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন বিস্ময়সূচক চিহ্ন। এটা আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স, ইংলিশ গ্রামারে আমরা পড়েছি। ওই বাক্যের মধ্যে হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা এই বিষয়গুলো যখন প্রকাশ পাবে তখন সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সেক্ষেত্রে বাক্য শেষে আমরা এক্সক্লামেশন সাইন ইউজ করব। দেখো সাইনটা সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে আসছো, যদি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আলোচনা করেছে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা। তো এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে চিহ্নটা একটা লম্বা একটা আঁক দিয়ে নিচে একটা ফোঁটা, এটা অবশ্য এটার মধ্যে এইদিকে একটু মোটা যাক সেটা বিষয় না, তোমরা এইভাবে দিলে এটা হয়ে যাবে, এটা একটা এক্সক্লেমেশন সাইন। তো এবার আসা যাক কোথায় কোথায় সেটা বসে। এটা তেমন কোনো বিবিধ কোনো বিষয়ে এখানে আলোচনার প্রয়োজন নেই। আনন্দ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা, হর্ষ, বিষাদ ইত্যাদিতে যা প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন সাইন ইউজ করতে পারি। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। লক্ষ্য করছো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দিলাম। এলাস, হাই, দুঃখের বিষয়, আই এম আনডান, হাই আমার সর্বনাশ হয়েছে। অথবা হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। তো দুঃখ, আনন্দ বা ক্ষোভ, লজ্জা, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে সবসময় এক্সক্লেমেশন সাইন বসে। তোমরা নিশ্চিত দেখতে পেরেছো, এখানে একটা আছে, এখানে একটা। এই ছিল এক্সক্লেমেশন সাইনের উপর আলোচনা। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি উদ্ধরণ চিহ্ন বাংলা যাকে বলা হয়। এই অ্যাপোস্ট্রফিটা মূলত আমরা একটা কমা থাকে নিচে আর একটা কমা থাকে উপরে, এই উপরের কমাটাকে আমরা অ্যাপোস্ট্রফি হিসেবে চিনব। তো এটা কখন বসে? অ্যাপোস্ট্রফি শব্দের কিছু অংশ ওমিট করে বসানোর জন্য বসে। অর্থাৎ যখন কোনো শব্দকে শব্দ এটা হতে পারে কখনো কখনো নামের সাথে ভার্বের যে একটা সংযোগ, এটাকে কন্ট্রাকশন ফর্মও বলা হয়, অথবা ভার্ব প্লাস নট, ভার্বের সাথে নটেরও কখনো কখনো কন্ট্রাকশন হয়। আমরা এখানে সাবজেক্টের সাথে ভার্বের একটা কন্ট্রাকশন ফর্ম দেখাই। যেমন আই এম, এইখানে যদি আমরা কন্ট্রাকশন ফর্ম করে নিই তাহলে হচ্ছে কি আই এম, সংক্ষেপে হয়ে গেল আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট ইত্যাদি হয়ে গেল। তো এটা গেল ভার্বের সাথে সাবজেক্টের সাথে ভার্বের একটা কন্ট্রাকশন। আবার দেখতে পাই ভার্বের সাথে নটের কন্ট্রাকশন। যেমন হি ইজ নট এ স্টুডেন্ট, সে ছাত্র নয়। এখানে যদি আমরা সংক্ষেপে লিখতে যাই তাহলে হচ্ছে হি ইজেন্ট
হি ইজেন্ট এ স্টুডেন্ট। সাধারণত নেগেটিভ ফর্মে কন্ট্রাকশন ফর্ম হয় না, এটা ইন্টারোগেটিভ বাক্যে বা ট্যাগ কোশ্চেন করতে কন্ট্রাকশন ফর্ম ব্যবহৃত হয়। তো দেখতে পাচ্ছ ইজ নট একসাথে কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপে বসানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। আর এখানে ভার্বের সাথে সাবজেক্টের যে কন্ট্রাকশন সেটা হয়ে গেল অ্যাপোস্ট্রফি হিসেবে আই এম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের কিছু অংশ ওমিট করে বসানোর জন্য আমরা ওমিট করে দেওয়া, তার মানে বাদ দেওয়া, আই এম, এ এম, তাহলে এটাকে আমরা ওমিট করেছি। আর এখানে এনওটি নট, এনওটি নটের ক্ষেত্রে ওটাকে ওমিট করেছি। শব্দ এটা হয়ে গেল এস যোগে অধিকার প্রকাশের জন্য, এস যোগে অধিকার প্রকাশের জন্য। অর্থাৎ কখনো কখনো আমরা কোনো কিছু প্রকাশ করি, এটা আমার কলম, বা এটা আমার কলম বলতে আমার মানে মাই, এখানে সরাসরি পজিটিভ কেস রয়েছে বিধায় এখানে এসের কোনো প্রয়োজন নাই। তবে নাউনের ক্ষেত্রে কখনো কখনো র অর্থ প্রকাশের জন্য আমরা অ্যাপোস্ট্রফি যোগে এস ব্যবহার করি। যেমন দিস ইজ কামালস পেন, এটা কামালের কলম। কামালটা হচ্ছে এখানে নাউন, কামালের পসেসিভ ফর্ম যেহেতু নাই, তাহলে পসেসিভ অর্থে আমরা এখানে এস দিয়ে কামালের র অর্থে প্রকাশ করে দিস ইজ কামালস ফ্যান, এই জন্য আমরা অ্যাপোস্ট্রফি যোগে এস ব্যবহার করতে পারি। ঠিক এইভাবে যতগুলি সব সেন্টেন্স তুমি তৈরি করতে পারো, এটা হাসানের, এটা কামালের, এটা ঠিক এইভাবে নাউন প্লাস অ্যাপোস্ট্রফি প্লাস এস দিয়ে সেটা তার অধিকারে রাখা কোনো একটা জিনিস প্রকাশের জন্য তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারো। এরপরে বর্ণ সংখ্যার প্লুরাল করতে, আসলে কোনো বর্ণ বা সংখ্যাকে যদি আমরা বেশি দেখাতে হয় বা একাধিক হয়, সেক্ষেত্রে আমরা এস হিসাবে ব্যবহার করি। যেমন ডিউরিং 1990s, সময়টা হচ্ছে কি ডিউরিং 1990s, সময়টা হচ্ছে 1990। তো অ্যাপোস্ট্রফি ব্যবহার মেইনলি হচ্ছে কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপে প্রকাশের জন্য। আর পরে হচ্ছে অধিকারের ক্ষেত্রে পসেসিভ কেসে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি বসে, আর বর্ণ বা সংখ্যা প্রয়োগ করতেও এস বসে। সুতরাং আজকের এই আলোচনায় আমি তিনটা জিনিস প্রকাশ করেছি। একটা হচ্ছে সেমিকোলন, পরেরটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, পরেরটা হচ্ছে এক্সক্লেমেশন এবং অ্যাপোস্ট্রফি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমার রেফারেন্স বইয়ের মধ্যে একাধিক সেখানে প্রবলেম বা কোশ্চেন বা মডেল কোশ্চেন দেওয়া আছে, তুমি সেগুলো চর্চা করলে আরও উপকৃত হবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসটা উপভোগ করতে পেরেছো এবং এই বিষয়ের উপর যথাযথ জ্ঞান নিতে পেরেছ। আগামী ক্লাসে আমি বিস্তারিত পরের অংশগুলো আলোচনা করব, সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।